আশা করি তোমরা সবাই রেডি অ্যান্সার দেওয়ার জন্য। আজকের এই কোশ্চেনটা হ্যানার তৈরি। প্রথম কে? মুশফিক, তুমি আছো? মুশফিক, আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, অমিত, অমিতকে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি পড়ো, হেডলাইনটা পড়ো এবং স্যার, প্রথম প্রশ্নটার। a 65-year-old man with COPD came to you for assessment of LTOT. Mention the acid-base disorder. এলটিওটি মানে কি? স্যার LTOT মানে স্যার হলো অক্সিজেন থেরাপি স্যার, লো ডোজ লো লং টার্ম অক্সিজেন থেরাপি স্যার, লং টার্ম অক্সিজেন হ্যাঁ, এখন ডোমেস্টিক। এই যে তুমি এত ঘন্টা সময় পেলা, এর মধ্যে তোমার এলটিওটিটা কি জিনিস সেটা জি গুগল স্যার, জি হোক, স্যার, নিজে হোক, এগুলো কিন্তু সমাধান করে রাখতে হবে, তাই না? জি স্যার, এখানে এসে হ্যাঁ মানে চিন্তা করে বলতে হবে না, আগে থেকে একদম সব রেডি করে রাখবা। জি স্যার। আচ্ছা, তো তোমার এই লং টার্ম অক্সিজেন থেরাপির জন্য তোমার কাছে আসছে এবং তুমি একটা এবিজি করলা। এবিজিতে এই ফাইন্ডিং, সেটা আর পড়ার দরকার নেই, আমরা সবাই দেখতে পাচ্ছি। তো তুমি বলো তো এটা অ্যাসিড বেস ডিসঅর্ডারটা কি এখানে? স্যার এটা স্যার কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। জি স্যার। সেটা কি একিউট না ক্রনিক, কি মনে হচ্ছে তোমার? একিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস? ক্রনিক স্যার। কারণ তুমি যদি কম্পেনসেশন হিসাব করতে যাও তাহলে তো জি একিউটের স্যার। জন্য একরকম হিসাব, ক্রনিকের জন্য একরকম হিসাব হবে, তাই না? তো তোমার জি মধ্যে স্যার। নিশ্চয়ই একটা কিছু ছিল, সেটা হয় একিউট ছিল অথবা ক্রনিক ছিল। আচ্ছা, একিউট ক্রনিক আমরা পরে যাচ্ছি। তুমি বলো যে এটা কেন অ্যাসিডোসিস? স্যার এটা স্যার কার্বন ডাই অক্সাইড স্যার না, বেড়ে গেছে স্যার। অ্যাসিডোসিস কেন? অ্যাসিডোসিস কেন? ও জি স্যার, অ্যাসিডোসিস স্যার যেহেতু স্যার স্যার এটা মানে নরমালি স্যার 7.35 এর স্যার না না, 7.4 যদি হলো যে একদম একুরেট পিএইচ, তাই আইডিয়া। না? 7.4 জি স্যার, এর আইডিয়া নিচ হলেই আমরা এটাকে অ্যাসিডিক বলবো, তাই না? বলবো এখন তো স্যার। 7.4 এর কম আছে, সেজন্য এটা অ্যাসিডিক, হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার কাট অ্যান্সার। অ্যাসিডোসিস। আর 7.4 এর জি বেশি স্যার, হলে অ্যালকালাইন, এর মধ্যে আর কোনো অ্যালকোহল। মানে ভেজাল নাই। তো এটা যেহেতু পিএইচ কম সেহেতু এটা অ্যাসিডিক। তো তুমি বললা যে জি এটা স্যার। রেসপিরেটরি অ্যাসিডোসিস, হ্যাঁ? স্যার রেসপিরেটরি, হোয়াই হ্যাঁ নট মেটাবলিক? রেসপিরেটরি কেন? স্যার স্যার রেসপিরেটরি যেহেতু স্যার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড স্যার বেড়ে গেছে স্যার, 40 এলো নরমাল স্যার, এখান থেকে 17 বাড়ছে স্যার 57, হ্যাঁ, যার জন্য স্যার রেসপিরেটরি অ্যাসিডোসিস। আর স্যার বাইকার্বনেট তো স্যার এখানে বেড়ে গেছে, যদি বেড়ে গেছে। কমতো সেক্ষেত্রে স্যার মেটাবলিক যদি চিন্তা করতাম। মেটাবলিক হতো তাহলে বাইকার্বনেট কি হতো? স্যার কমে যেত স্যার, কমে 24 যেত। এর নিচে আসতো। হ্যাঁ, তাহলে আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড বাড়া আর বাইকার্বনেট কমা, এই দুইটা হলো তোমার অ্যাসিডোসিসকে সাপোর্ট করে। এর মধ্যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যদি অ্যাসিডোসিসকে সাপোর্ট করে সেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস, আর বাইকার্বনেট কমে যদি সাপোর্ট করে এই অ্যাসিডোসিসকে সেটা হবে মেটাবলিক অ্যাসিডোসিস। তো এখানে বাইকার্বনেটের কোনো সাপোর্ট নাই, এটা উল্টা দিকে গেছে। সুতরাং যেহেতু কার্বন ডাই অক্সাইডের সাপোর্ট মানে রেসপিরেটরি কম্পোনেন্টের সাপোর্ট, সেজন্য এটা রেসপিরেটরি অ্যাসিডোসিস। আচ্ছা, তুমি বললা যে এটা আচ্ছা, কম্পেনসেটেড তো আমরা পরে যখন আমরা এরকম একটা অ্যাসিডোসিস পাবো, রেসপিরেটরি অ্যাসিডোসিস বা মেটাবলিক অ্যাসিডোসিস, সেটা একিউট না ক্রনিক সেটা আমরা একটু চিন্তা করব। তো এটা স্যার ক্রনিকের পক্ষে কি পয়েন্ট আছে বলো তো, কি কি পয়েন্ট আছে? স্যার এটা স্যার ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ স্যার, না, এখানে তো স্যার ক্রনিক এক্সপোর্ট এক্সারবেশন। ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস, একিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস না কেন? ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিসের পক্ষে তোমার কি কি পয়েন্ট, যে জন্য তুমি ক্রনিক চিন্তা করলা? স্যার এখানে স্যার কম্পেনসেশনের দিক দিয়েও স্যার এটা স্যার মানে কোনিক সাপোর্ট করে। আর স্যার এখানে স্যার সিওপিডি তো স্যার কোনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা তো এটা কোনিক ডিজিজ অনেক দিন যাবত, এখানে তো কেন স্যার কোনো একুট সিওপিডিতে এক্সারবেশন। একিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস হতে পারে না জি হঠাৎ স্যার, করে যদি হয় তোমার স্যার একুট অ্যাসিডোসিস? এক্সারবেশন। হ্যাঁ, তাও জি স্যার। একিউটও হতে পারে, ক্রনিকও হতে পারে, তাই স্যার না? দুটোই হ্যাঁ হতে স্যার। পারে কন্ডিশন অনুসারে। হ্যাঁ স্যার। সে জি যদি স্যার। একিউট রেসপিরেটরি ফেলিউর ডেভেলপ করে, সে একিউট রেসপিরেটরি ফেলিউর নিয়ে আসতে পারে, একিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস নিয়ে আসতে পারে, এবং সে যখন লম্বা সময় পাবে তখন সেটা তোমার
ধীরে 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 সে এটা কম্পেনসেট করবে। এই সিওপিডি পেশেন্ট কি পিএইচ 7.25 নিয়ে 7.2 নিয়ে আসতে পারে না? পারে তো। যে জন্য পারে আমরা স্যার। বলি যে তাকে বাইপেপ দেওয়ার জন্য, নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়ার জন্য, অথবা এখন হাই ফ্লো নেজাল ক্যানুলা আসছে, সেটাও দেওয়া যায় কিনা সেটাও চিন্তা ভাবনা করা হচ্ছে, তাই না? এই যে বাইপেপ দেওয়া হয়, ভেন্টিলেশন দেওয়া হয়, সেটা তো একিউট রেসপিরেটরি অ্যাসিডোসিসের জন্য বিশেষত, রেসপিরেটরি ফেলিউরের সাথে বিশেষ করে অ্যাসিডোসিসটা যদি থাকে আমরা এটাকে চয়েস করি। তার মানে সিওপিডি ক্রনিক মানে এটা অলওয়েজ ক্রনিক অ্যাসিডোসিস করবে, ব্যাপারটা কিন্তু তা না। এটা একিউটও করতে পারে, এবং একিউট করার পর এটা যদি দীর্ঘদিন সময় পায়, আস্তে আস্তে কিডনি কি করে তোমার অ্যাসিড রিমুভ করবে, বাইকার্বনেটকে কনজার্ভ করবে, করে করে তোমার অ্যাসিডোসিস এটাকে কম্পেনসেট করবে এবং ক্রনিক একটা স্টেট বজায় রাখবে। তো এখানে এখানে আমরা ক্রনিকের পক্ষে বলবো যে যদি পিএইচ অলমোস্ট নিয়ার নরমালে চলে আসে, তাহলে আমরা ধরে নিব যে এটা আগে অনেক বেশি ছিল, এটাকে কম্পেনসেশনের মাধ্যমে কাছাকাছি নিয়ে আসছে, যেমন 7.35 এর উপরে। ইভেন 7.3 এর উপরে গেলেই কিন্তু আমরা বলতে পারি যে এটা আসলে কম্পেনসেশন বা ক্রনিক। এটা তো 7.36 অলমোস্ট এটা সাইজ করে ফেলছে, 7.35 এর উপরে নিয়ে গেছে, এইটা একটা ক্রনিকের পক্ষে। এবং এটা যদি 7.2 হতো, 7.22 হতো, 7.25 হতো, তখন আমরা কিন্তু এটাকে ক্রনিক বলতে ভয় পেতাম, এটাকে একটু ভাবতাম। আরেকটা ব্যাপার হলো যে বাইকার্বনেট, দেখো যে এখানে 31 বেশ বেশি, তাই না? অনেক বেশি। তাহলে একটা একিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস কম্পেনসেট করে হুট করে 31-32 এ নিয়ে যাবে, এটা আসলে মোটামুটি আনলাইকলি। 27 এর বেশি হলেই আমরা চিন্তা করতে পারি যে কিডনি এনাফ সময় পেয়েছে এটাকে কি বলা যায়, এই অ্যাসিডোসিসটাকে কাউন্টার দেওয়ার জন্য বা কম্পেনসেট করার জন্য। তো বাইকার্বনেট 27 এর বেশি আছে এখানে, আর 30 এর বেশি থাকলে তো মোটামুটি ধরেই নিতে পারো যে এটা একটা ক্রনিক কেস, একিউট আমরা চিন্তা করব না। তারপরে বাইকার্বনেট খুব বেশি যদি হয়, কখনো কখনো এখানে আন্ডারলাইং মেটাবলিক অ্যাসিডোসিসও থাকতে পারে, ঠিক আছে? এখন মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য বাইকার্বনেট বাড়ছে, নাকি এটা আসলে কম্পেনসেশনের জন্য বেড়েছে, সেই জন্য আমরা তোমার সূত্র অ্যাপ্লাই করব বা হিসাব নিকাশ করব। তো ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। এখন কম্পেনসেটেড কিনা সেটা আমরা আসতেছি 2 নম্বর কোশ্চেনে। তো মুশফিক কি এখন শুনতে পাচ্ছ আমাকে? মুশফিক শুনতে না পেলে গোলাম মোস্তফা। জি স্যার। হ্যাঁ, তুমি বলো, তুমি কম্পেনসেশনটা হিসাব করে বলো, এটা কি কম্পেনসেটেড নাকি? আচ্ছা, গোলাম মোস্তফার আগে ঠিক আছে, গোলাম মোস্তফাটা শেষ করি, তারপর আমরা হেনার মন্তব্য শুনবো। তো স্যার আমার কথা কি স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি এখন বলবা। আমি বুঝতেছি না, আমার হেডফোনে একটা সমস্যা, আমার প্রায় কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, এটা কি আনকম্পেনসেটেড নাকি পার্শিয়ালি কম্পেনসেটেড নাকি কম্পেনসেটেড নাকি সাথে অন্য মেটাবলিক অ্যালকালোসিস আছে? তোমার হিসাব নিকাশে কোনটা আসে বলো? স্যার এটা যেহেতু রেসপিরেটরি অ্যাসিডোসিসটা প্রাইমারি স্যার, এজন্য স্যার এখানে রেনাল কম্পেনসেশন হচ্ছে। স্যার রেনাল কম্পেনসেশন হয়েছে, এটা পার্শিয়ালি কম্পেনসেটেড 7.36 এ আসছে। এটার সাথে সাথে স্যার এটাতে একটা টাইপ 2 রেসপিরেটরি ফেলিউরও আছে, হাইপোক্সিয়া। রেসপিরেটরি ফেলিউর কি তুমি বলবা? অক্সিজেন কত আছে? 61। কত হলে রেসপিরেটরি ফেলিউর বলি আমরা? 60 নিচে হলো স্যার। তো 60 নিচে তো না। হয় না। হ্যাঁ, তো কাছাকাছি থাকলেও কিন্তু তুমি নিজ মতো বলা যাবে না, তোমাকে সংবিধান ফলো করতে হবে। হ্যাঁ, তোমার যদি 99 যদি হার্ট রেট হয়, তুমি কি টেকিকার্ডিয়া বলবা? না স্যার, বলবো না, কারণ আমার রেঞ্জ আছে 100 পর্যন্ত, আমি বলতে পারবো না। যদি বলি যে কাছাকাছি তো চলে গেছে, তাও হবে না, তোমার 60 এর নিচে আসতে হবে। তো যেহেতু 61, তুমি এখানে রেসপিরেটরি ফেলিউর বলতে পারবা না। এটাই যদি তোমার কম হতো, 59 হতো, আমরা কিন্তু টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর বলতে পারতাম। রেসপিরেটরি ফেলিউর কারণ বিলো কি 8 kPa, তাই না? হ্যাঁ, 8 kPa বা 60 মিলিমিটারের কম, আর কার্বন ডাই অক্সাইড বেশি, সেই জন্য আমরা রেসপিরেটরি ফেলিউর, কার্বন ডাই অক্সাইড বেশির জন্য টাইপ 2 ফেলিউর আমরা বলতে পারতাম, মানে টাইপ 2 রেসপিরেটরি ফেলিউর বলতে পারতাম। কার্বন ডাই অক্সাইডের নরমাল রেঞ্জ হলো 35 to 45, এখানে তোমার আছে 57। সুতরাং এখানে তুমি রেসপিরেটরি ফেলিউর বলবা না। হ্যাঁ, তাহলে তুমি বলো এখন তোমার কম্পেনসেশনের হিসাব করে, পার্শিয়াল নাকি ফুল নাকি নন কম্পেনসেটেড?
এটা স্যার আমি স্যার পার্শিয়াল কম্পেনসেশন বলতেছি এটা। কিভাবে বললা বলো? স্যার এখানে স্যার যেহেতু ক্রনিক কেস, ক্রনিকের ক্ষেত্রে স্যার 4 বাইকার্বনেট ফর 10 পিসিও2 জন্য। স্যার এখানে যেহেতু স্যার নর্মাল মানে পিসিও2 স্যার হচ্ছে 40 থেকে এখানে বেড়ে স্যার 57 হয়েছে, মানে স্যার 17 বাড়ছে। হুম, 17 বাড়লে স্যার এটা স্যার প্রতি 10-এর জন্য যদি 4 বাড়ে তাহলে 17-এর জন্য স্যার 6.8 এর মতো বাড়ার কথা। হ্যাঁ 6.8 হলে ওটা স্যার আমরা বাইকার্বনেট স্যার নর্মাল হচ্ছে স্যার 24 এর সাথে 6.8 দিলে স্যার হচ্ছে 6.8 কেন, তুমি 7ই ধরো, 6.8 তো আর যোগ আচ্ছা করতে পারবে না, তুমি 7ই ধরো, কাছাকাছি ধরতে পারো। 7 হলে স্যার 31 হয় স্যার। হ্যাঁ, তাহলে এটা কি কম্পেনসেট হলো না পার্শিয়ালি কম্পেনসেশন হলো? এখন এটা স্যার পিএইচ পুরোপুরি স্যার নরমাল লেভেল রেঞ্জে তো স্যার আসে না, এই জন্য স্যার না, পার্শিয়ালি। আমরা যখন ক্যালকুলেশনে যাব, যখন তুমি ক্যালকুলেশন করবা, তোমার নাচতে নেমে কিন্তু মাথায় ঘুমটা দেওয়া যাবে না। যখন তুমি ক্যালকুলেশনে নামবা তখন ক্যালকুলেশনের মধ্যেই তোমার ইমান রাখতে হবে, তখন পিএইচটা তোমার ফ্যাক্টর হবে না। বুঝছো ব্যাপারটা? আর পিএইচ যদি ফ্যাক্টর হয়ও, পিএইচ তো একদম নিয়ার নর্মাল নিয়ে গেছে। ইভেন ধরো যে তুমি হিসাব করো নাই, হিসাব না করলেও তো 7.36 মানে তো এটা নিয়ার 7.4, তো সেটা তো আসলে ফুল কম্পেনসেশনই তো দেখায় আমরা যদি হিসাব নাও করি। তুমি হিসাব করলেও এটা কিন্তু কম্পেনসেশন দেখাচ্ছে। কারণ তুমি যেটা বললা যে আমরা যখন এবিজি ক্যালকুলেট করব, যারা আমাদের নতুন যারা আছে, যে আগের ক্লাসের যারা ছিল না তাদের উদ্দেশ্যে বলি, এবিজি ক্যালকুলেশনের সময় কার্বন ডাই অক্সাইডটা আমরা 40 ফিক্স ধরবো, তাই না? রেঞ্জের কোনোটা ধরবো না যে এলোমেলো, কখনো 35 কখনো 45, না 40 ধরবো। আর বাইকার্বনেটটা আমরা 24 ধরবো, তাই না? এটা আমাদের জন্য ফিক্সড। আমরা এটা একটু আগে বিভিন্ন পয়েন্ট দিয়ে দেখলাম যে এটা আসলে রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং এটা একিউট না, এটা ক্রনিক। আমি আবারও বলি কেন ক্রনিক চিন্তা করলাম, কারণ পিএইচ অলমোস্ট নিয়ার নরমাল নিয়ে আসছে, এটা ধরে নেওয়া যায় এটা ক্রনিক। তারপর তোমার কি যে বাইকার্বনেট তোমার বেশ এখানে বেশি আছে, একিউটি এত দ্রুত এত বাইকার্বনেট বাড়ার কথা না। এই কন্ডিশনগুলির উপর ভিত্তি করে আমি এটাকে ক্রনিক ধরে নিলাম। ক্রনিক ধরে নেওয়ার কারণে আমরা যারা একদম নিউ তাদের উদ্দেশ্যে একটু বলি যে আমরা যখন রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যালকালোসিসের কম্পেনসেশন হিসাব করব, তখন যে কার্বন ডাই অক্সাইড রাইজ বা ফলের এগেনিস্টে বাইকার্বনেট কতটুকু রাইজ করলো বা ফল করলো সেটা আমরা হিসাব করব। এখন কারণ রেসপিরেটরি অ্যাসিডোসিস সেটা একিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস হোক, ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস হোক, রেসপিরেটরি অ্যালকালোসিস, সেটা একিউট রেসপিরেটরি অ্যালকালোসিস হোক, ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস হোক, এটা কিন্তু নরমালাইজ করার চেষ্টা করবে, কম্পেনসেট করার চেষ্টা করবে বাই চেঞ্জ ইন বাইকার্বনেট, তাই না? বাইকার্বনেট সবগুলির জন্যই বাইকার্বনেট চেঞ্জের মাধ্যমে চেষ্টা করবে। এখন যদি রেসপিরেটরি অ্যাসিডোসিস হয় তাহলে আমাদের কিডনি চেষ্টা করবে বাইকার্বনেট বাড়ানোর জন্য, আর যদি রেসপিরেটরি অ্যালকালোসিস হয় কিডনি চেষ্টা করবে বাইকার্বনেট কমানোর জন্য। আমাদের আগের যে অস্পিটা ছিল সেটা ছিল তোমার মানে আগের অস্পি না, ঠিক ইমিডিয়েট আগের না, আগের যে এবিজি অস্পি ছিল, এর মধ্যে তো আরো অন্য অস্পিগুলি হয়ে গেছে, সেটা ছিল রেসপিরেটরি অ্যালকালোসিস নিয়ে। এখন আমি জাস্ট একটু সামারাইজ করার জন্য বলি, হেনা বেশ সুন্দর করে তোমাদেরকে এটা পড়িয়েছে, তৌহিদও এবিজির ক্লাস নিয়েছিল। তো একিউট রেসপিরেটরি অ্যাসিডোসিস যদি একিউট হয় তাহলে প্রতি 10 কার্বন ডাই অক্সাইডের জন্য, তোমরা যারা আগে ছিল না লিখে নিতে পারো, প্রতি 10 কার্বন ডাই অক্সাইডের জন্য 1 বাইকার্বনেট বাড়বে, মানে নরমাল কম্পেনসেশনে বাড়া উচিত। যদি না বাড়ে তাহলে ধরে নিব যে এটা কম্পেনসেটেড না বা পার্শিয়ালি কম্পেনসেটেড ওই অনুপাতে না বাড়লে। আর যদি আবার এর চেয়ে আবার বেশি বেড়ে যায় তাহলে বুঝবো যে আদার সেকেন্ড আরেকটা প্যাথোলজি আছে বা বেশি কমে যায় যদি। আচ্ছা, তো একিউট রেসপিরেটরি অ্যাসিডোসিসে 10 কার্বন ডাই অক্সাইডের জন্য বাইকার্বনেট বাড়বে একটা, আর ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিসে 10 কার্বন ডাই অক্সাইডের জন্য বাইকার্বনেট বাড়বে মানে 4। আর অ্যালকালোসিসটাও আমরা আরেকটু রিভিউ করে ফেলি যে একিউট রেসপিরেটরি অ্যালকালোসিসে তোমার 10 কার্বন ডাই অক্সাইডের জন্য, কার্বন ডাই অক্সাইড তখন ছিল বাড়ার জন্য, মানে 10 কার্বন ডাই অক্সাইড কমার জন্য অ্যালকালোসিসে তো কমবে কার্বন ডাই অক্সাইড 2 বাইকার্বনেট কমবে। আর ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিসে 10 বাইকার্বনেট কমার জন্য 5 বাইকার্বনেট কমবে।
তোমাদের কি কোনো কনফিউশন আছে আর এতটুকুর মধ্যে? নাই। আচ্ছা, তো আমরা এখন যেটা নিয়ে ডিল করতেছি এটাতে আমরা একটু সময় দিচ্ছি বেশি, যে এটি আসলে ক্যালকুলেশনের ব্যাপার, এটাই তোমাদের ভুল হবে বেশি। আমরা যেটা নিয়ে ডিল করতেছি এখন ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস নিয়ে। তো ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিসে তোমরা একটা, আমরা একটু আগে যে পয়েন্টটা বললাম, তোমরা 1425 মনে রাখবা, 1 4 2 5। 1425 হলো, 1 হলো রেসপিরেটরি অ্যাসিডোসিস, 4 হলো রেসপিরেটরি অ্যালকালোসিস, সরি, 1 হলো একুট রেসপিরেটরি অ্যাসিডোসিস, 4 হলো ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। অ্যাসিডোসিসের পর আবার আমরা অ্যালকালোসিসে যাই। 2 হলো একুট রেসপিরেটরি অ্যালকালোসিস, আর 5 হলো ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস। জাস্ট 1425 মনে রাখো। তাহলে আমাদের এইটা কি কোন নাম্বারের মধ্যে পড়তেছে? দ্বিতীয়টাতে পড়তেছে, তাই না? রেসপিরেটরি, ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস। তো ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিসে প্রতি 10 কার্বন ডাই অক্সাইডের জন্য ওই যে 1 4 2 5, 1 4 2 5 এর মধ্যে এটা 2 নম্বরে পড়তেছে, 4 বাইকার্বনেট বাড়বে। এখানে তুমি বেশ সুন্দর বলেছো যে আমরা তো জানি যে এবিসি হিসাবে 40টাকে আমরা ফিক্সড কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন ধরবো নরমাল। তো 40 থেকে 57 হলো 17। এই 17 জন্য 10 এ বাড়তেছে তোমার 5, পরের 7 এর জন্য বাড়তেছে তোমার কত, না 10 এ বাড়তেছে 4, 10 এর 4 স্যার। 4 বাড়তেছে, আর পরের 7 এর জন্য বাড়তেছে 4 ইনটু 0.7, 4 7 28, 2.8। তো 4 প্লাস 2.8 হলো 6.8। এটা করতে পারো, অথবা তুমি যদি ঐকিক নিয়মে হিসাব করো তাও হতে পারে, যে 10 এ বারে 4, 17 তে বারে কত, ঐকিক নিয়মে হিসাব করে দেখবে যে এটা 6.8 হচ্ছে। তো 6.8 কে আমরা 7 ধরতে পারি। এবং আমরা জানি যে বাইকার্বনেটকে আমরা নরমাল ধরবো অলওয়েজ 24 ইন এবিসি ক্যালকুলেশন। রেঞ্জ যতই থাকুক, রেঞ্জ কিন্তু 22 থেকে 27। তো 24 সাথে 7 যোগ করি, কারণ এখানে তো বাইকার্বনেট বাড়বে, তো 31। তাহলে এটা তো একদম ফুল অঙ্কে তোমার মিলে গেছে। এটা হলো যে কম্পেনসেটেড। কম্পেনসেটেডের আগে ফুল বা ম্যাক্সিমাম ওগুলি মেনশন না করলে হবে তোমার কম্পেনসেটেড। এতে কোনো সন্দেহ আছে এই কম্পেনসেশন ক্যালকুলেশনে? তাহলে আমরা যদি এটাকে বলি যে ক্রনিক কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস, আর রেসপিরেটরি ফেলিউর যদি থাকতো আমরা মেনশন করতাম, কিন্তু রেসপিরেটরি ফেলিউর তো এখন নাই, এখানে নাই। আবার এইটাই যদি ধরো যে এখন এটা যদি 33 34 35 হতো, তাহলে কিন্তু আমরা ধরে নিতাম যে ক্যালকুলেশনে যতটুকু বাড়ার কথা সেটা তো হয়েছেই, আরো বেশি বেড়ে গেছে। তার মানে তার আন্ডারলাইং কোনো মেটাবলিক অ্যালকালোসিস আছে, না তো বাইকার্বনেট কিভাবে বাড়বে? আচ্ছা হ্যাঁ, না তুমি একটু এই দুইটা প্রশ্নের উপর একটু মন্তব্য করো। না, আপনি যেভাবে আলোচনা করেছেন এটা খুবই সুন্দর হয়েছে। এই জিস্ট জিনিসটাই তো এটা আসলে, এখানে যে ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং তার কম্পেনসেশনটা সুন্দর করে ব্যাখ্যা করে বলেছেন। তো এটুকু বুঝতে পারলেই হবে মনে হয়, কারণ এর চেয়ে বেশি জটিল কোশ্চেন আর আসবে না হ্যাঁ সম্ভবত, হ্যাঁ হ্যাঁ, এরকমই এতটুকুই আসবে। যথেষ্ট তোমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ফেজ এ ফেজ বি সবার জন্যই যথেষ্ট। তারপরেও ডেভিডসনে হ্যাঁ, কিছু ইকুয়েশন আছে, যেমন মনে করো যে আমরা যদি এই ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস ক্যালকুলেশন করতে যাই, তাহলে 2.6 ইনটু PCO2 যত বেড়েছে সেটাকে আবার একটু মনে রাখাটা খুব কঠিন, সে ওইগুলো হ্যাঁ, হ্যাঁ, ওদিকে যাওয়ার দরকার নেই। খুবই ডিফিকাল্ট মনে হ্যাঁ, রাখা সেটা। চারটা অনেক, এক একটার জন্য এক একটা দশমিকের সংখ্যা, হ্যাঁ 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 হ্যাঁ, অনেক কঠিন। আবার কেপিএ থেকে আপনাকে মিলিমিটার মার্কারিতে আনতে হয়। নিতে হচ্ছে, তো ওটা দরকার নেই, ওই পথে যাওয়ার দরকার নেই। তুমি প্রতি 10 এর জন্য কত বাইকার্বনেট বাড়বে কমবে, মানে রেসপিরেটরি যে চারটার জন্য, আমরা মেটাবলিকটা আবার অন্য হিসাব, সেটা তুমি কি উইন্ট্রোপসে যাবা না সামার্সে যাবা, অ্যাসিডোসিস হলে উইন্ট্রোপস, অ্যালকালোসিস হলে সামার্স, হ্যাঁ, সেটা হচ্ছে অন্য ব্যাপার, আমরা ওইদিকে আজকে যাবই না। তো রেসপিরেটরির জন্য কিন্তু শুধুই 10 কার্বন ডাই অক্সাইড বাড়ার জন্য কত বাইকার্বনেট বাড়বে বা কমবে। তুমি 1 4 2 5 1425 মনে রাখো। 1 4 একুট রেসপিরেটরি 1425 মনে রাখলেই হবে। মনে রাখলে হবে। এক হলো 1 বাইকার্বনেট বাড়বে একুট রেসপিরেটরি অ্যাসিডোসিসে 10 কার্বন ডাই অক্সাইডের জন্য। 4 কার্বনেট বাড়বে ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস 10 কার্বন ডাই অক্সাইডের জন্য 1400। তারপরে 2 এ আসো, 2 বাইকার্বনেট বাড়বে একুট রেসপিরেটরি অ্যালকালোসিসে 10 কার্বন ডাই অক্সাইড কমার জন্য, কমবে। আর ক্রনিক 5 বাইকার্বনেট কমবে ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিসে
10 কার্বন ডাই অক্সাইড কমার জন্য। সো 1425 মনের একটি তোমার হয়ে যাচ্ছে। তোমার আর ওইটাতে আমরা যাব না। তো ঠিক আছে, এই কম্পেনসেশনটা তোমরা জাস্ট এভাবে মনে রাখবে। কম্পেনসেশন হিসাব তো একদমই মানে কি বলা যায়, তোমার নখদর্পণে থাকতে হবে, প্র্যাকটিসে থাকতে হবে যে if it is metabolic acidosis I will go to Wintrop's formula, if it is metabolic alkalosis I will go to Summers formula, if it is respiratory condition I will go to 1425। তো শেষ। আচ্ছা, এইবার 3 নাম্বারটা বলো। 3 নাম্বারটা গোলাম মোস্তফা বলো। Is long-term oxygen therapy is indicated here? আমরা স্যার যেটা ডেভিডসনে একটা যে ঘর আছে ওই জায়গায় আমরা যেটা দেখেছি যে যদি পার্শিয়াল প্রেসার অফ আর্টেরিয়াল অক্সিজেন লেস দ্যান 7.3 kilopascal or 55 millimeter mercury irrespective of partial pressure of carbon dioxide থাকে। এটা হচ্ছে 3টা পয়েন্ট দেওয়া আছে ক্রাইটেরিয়া যেটা লং টার্ম অক্সিজেন থেরাপির জন্য। 1 নম্বরের এইটা আমরা এই জায়গায় দেখছি যে পার্শিয়াল প্রেসার অফ আর্টেরিয়াল অক্সিজেন 6:1 আছে, সেক্ষেত্রে স্যার এর জায়গায় ইন্ডিকেটেড না লং টার্ম অক্সিজেন থেরাপি, কারণ বাকি যে 2টা ক্রাইটেরিয়া সে 2টা এই জায়গায় ফিল করে না। আর ইররেসপেক্টিভ অফ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড যেহেতু লেখা আছে কার্বন ডাই অক্সাইডের জায়গায় একটু বেশি, সেক্ষেত্রে ইররেসপেক্টিভ অফ থাকার কারণে অক্সিজেন ইন্ডিকেটেড না লং টার্ম অক্সিজেন যেটা, কারণ তার আসলে এখানে রেসপিরেটরি ফেলিউর আসলে নাই, তাই না? রেসপিরেটরি জি ফেলিউর স্যার। নাই। তো তুমি তাহলে এখানে ইন্ডিকেটেড না, নো হলো তোমার অ্যানসার, তাই না? এটাই হয়ে গেল। এখন তাহলে ইন্ডিকেটেড কিসে আছে কে বলবা? আরেকজন বলো। তুমি তো বক্স পড়ছো, আমরা তাহলে আরেকজনের কাছে যাই। মাসুদ বলো, মাসুদ। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, একটা সিওপিডি পেশেন্টকে কখন তুমি লং টার্ম অক্সিজেন দিবা? স্যার ক্রাইটেরিয়া ফর এলটিইউটি স্যার এটা স্যার আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করব স্যার। এটা স্যার হচ্ছে স্যার অ্যাট লিস্ট 2 অকেশন করতে হবে স্যার, 3 অর অ্যাপার্ট, 3 উইকস অ্যাপার্ট স্যার। হ্যাঁ, ইন্ডিকেশনগুলি বলো, কি ফাইন্ডিং দিলে দিবা? এখানে স্যার হচ্ছে স্যার তার পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন যেটা স্যার এটা হতে হবে স্যার লেস দেন 55 অথবা স্যার এটা হতো, অথবা স্যার এফিবিয়ন স্যার লেস দেন 1.5 লিটার হতে হবে স্যার। আরেকটা হতে পারে স্যার অথবা নাকি এন্ড স্যার এন্ড নাকি ছিল স্যার এন্ড স্যার এন্ড কি প্লাস স্যার না, দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে যে লেস দেন জি স্যার লেস দেন 55 মিলিমিটার মার্কারি আর আর এফিবিয়ন লেস দেন 1.5 লিটার। জি স্যার। তারপরে আর হতে পারে স্যার পাশে অক্সিজেন হতে পারে স্যার 7. আমরা মিলিমিটার দিয়ে বলো, কেপিএ দিয়ে কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমরা হিসাব বেশি করি না। হ্যাঁ, মিলিমিটার দিয়ে বললো সুবিধা হবে, মিলিমিটার মার্কারি। মানে তুমি 7.3 থেকে 8 বলতে চাচ্ছ, সেটাই আমরা যখন মিলিমিটার মার্কারিতে করব তখন 55 to 60 এর মতো হবে আর 55 to 60 হবে স্যার। জি স্যার। সেই সাথে স্যার কিছু যেমন স্যার পালমোনারি হাইপারটেনশন, তারপর স্যার নকটার্নাল হাইপোক্সিমিয়া এগুলো থাকতে হবে স্যার। আর 3 নাম্বার হচ্ছে স্যার পেশেন্ট লেগ ইডিমা, তাই না? এর মধ্যে পেরিফেরাল এডিমা আর স্যার নকটার্নাল হাইপোক্সিমিয়া থাকবে স্যার। আর স্যার 3 নাম্বার হচ্ছে পেশেন্ট হ্যাজ স্টপ স্মোকিং স্যার, স্মোকিংটা স্টপ করতে হবে স্যার। হ্যাঁ, একটা স্মোকার পেশেন্টকে আসলে দিয়ে লাভ নাই যে আপনি যদি ধূমপান করেনি আর আপনার এটা, তাহলে পেশেন্ট ধূমপান বন্ধ করা যদি সম্ভব হয়। তারপর তুমি দেখো স্মোকারকে অক্সিজেন দিলে কি সমস্যা হবে বলো তো? স্টুডেন্টরা কেউ বলো স্মোকারকে তুমি অক্সিজেন দিলা, স্যার কার্বক্সিহিমোগ্লোবিন আরে আগুনে পুড়ে মরে যাবে, ও বিড়ি ধরাবে অক্সিজেনের মধ্যে, পুরো ঘর আগুন লাগিয়ে দিবে, নিজে মরবে, সবাই মারবে। হ্যাঁ, সেটা তোমার কন্টিনিউ করো। স্যার আগুনে ধরো কখনোই মানে কি বলা যায়, এই মানে আর আরেকটা কথা হলো যে পেশেন্ট নাকি স্মোকিং বন্ধ করতে মানে প্রিভেন্ট স্টপ করতে পারবে না, তার প্রতি আমার কোনো কমিটমেন্টও থাকবে না। যে মরে তুমি সিগারেট খেয়ে মরো, একসাথে দুইটা। আচ্ছা, তোমরা তো ওই ক্রাইটেরিয়া বলেছো, 3টা ক্রাইটেরিয়া বললা, তাই না? এর সাথে কিন্তু শুরুতেই একটা শর্ত জুড়ে দিতে হবে, the patient is stable on medical therapy, অপটিমাল মেডিকেল থেরাপিতে স্টেবল। কারণ তোমার একটা অ্যাকুট এক্সাজারবেশনের পেশেন্ট আসলে তখন তো তার অক্সিজেন কমই থাকবে, তাকে কি আমি এলটিইউটি দিব? তা না। এটা অবশ্যই প্রথমে বলে নিতে হবে যে অপটিমাল ফার্মাকোথেরাপিতে পেশেন্টটা স্টেবল আছে, তখন এবিজি করলে 3 উইকস অ্যাপার্টে এই 3টা ক্রাইটেরিয়া থাকলে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে
আমরা ইন্ডিকেশনটা পড়ে ফেললাম, এটা কিন্তু শর্ট নোট আসবে সবার জন্যই, ফর ফেজ এ, তারপরে ফেজ বি, এফসিপিএস থার্ড পার্ট, সব পরীক্ষায় কিন্তু তোমাকে ভাইবে ধরবে যে কখন আমরা এলটিইউটি দিব, হ্যাঁ, ইন্ডিকেশন। তাহলে এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখো তোমরা এই প্র্যাকটিসের মধ্যেই কিন্তু এন্ডের জায়গায় অর বলে ফেলছো। আর যখন আরো অনেক সিস্টেম, অনেক তথ্য মাথায় নিয়ে পরীক্ষা দিতে যাবা, তখন কি অবস্থা হবে। সেই জন্যই মানে তোমার সেকেন্ড হ্যাবিট যাতে হয়ে যায় এই পয়েন্টগুলি, যে যা জিজ্ঞেস করবে তাই যাতে তোমার মনে থাকে, ডেভিডসনের প্রতিটা পয়েন্ট, প্রতিটা লাইন যাতে তোমার চোখের সামনে ভাসে পরীক্ষার সময়, আদারওয়াইজ তোমার কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে ট্রিটমেন্ট আউটলাইন বলো তো দেখি। এই পেশেন্টের জন্য 3 ট্রিটমেন্ট আউটলাইন। একটা পেশেন্টের ক্রনিক সিওপিডি, পেশেন্টের ক্রনিক রেসপিরেটরি অ্যালকালোসিস আছে, আলটিমেটলি সিওপিডি আছে, তার জন্য আমি কি ট্রিটমেন্ট দিব? ক্রনিক রেসপিরেটরি অ্যাসিডোসিস, আমি অ্যালকালোসিস বলতেছি। কি চিকিৎসা দিব কে বলবা? মুশফিক, তুমি তো বলছো না? সাদ্দাম আছো? জি স্যার। হ্যাঁ, সাদ্দাম বলো। রাইট 3 ট্রিটমেন্ট আউটলাইন ফর হিম। স্যার এই পেশেন্টের ক্ষেত্রে স্যার হচ্ছে আমরা 3 ট্রিটমেন্ট আউটলাইনের ক্ষেত্রে স্যার 1 নম্বর হচ্ছে স্যার সিজেশন, মানে স্মোকিং সিজেশন 1 নম্বর। হ্যাঁ, 1 2 3 করে বলো, 1 2 3 করে বলো। হ্যাঁ, 1 স্মোকিং সিজেশন, 2 বলবো স্যার হচ্ছে আমরা হচ্ছে ইনহেল কর্টিকোস্টেরয়েড প্লাস ব্রঙ্কোডাইলেটর, আর 3 হচ্ছে স্যার অ্যানুয়াল ভ্যাকসিনেশন। অ্যানুয়াল ভ্যাকসিনেশন। আর যদি 4টা বলে? 4টা বলে স্যার হচ্ছে আমরা বলতে পারি স্যার হচ্ছে এডুকেট নিউট্রিশন বা নিউট্রিশন, এক্সারসাইজ, এগুলি এক কথায় পালমোনারি রিহ্যাবিলিটেশন বলতে পারো, তাই না? এক্সারসাইজ, নিউট্রিশন, মেন্টাল সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট, কোপিং স্ট্র্যাটেজি। সে আরো অন্য কোনো সিওপিডি পেশেন্টদের সাথে একসাথে একটা ক্লাব করবে, তাই না? দুঃখী মানুষরা যদি দুঃখী মানুষদের সঙ্গে থাকে তাহলে দুঃখটা একটু কমে যায়, তাই না? পরীক্ষায় ফেল করলে সবসময় অন্য যেও ফেল করছে তার কাছে চলে যাবা, তাহলে দুঃখ কমবে। আর পাশ করার সাথে থাকলে ওর কাহিনী শুনতে শুনতে তুমি অর্ধেক মরে যাবে যে আমি এই করছি সেই করছি, তাই না? তাহলে এই যে কোপিং স্ট্র্যাটেজি, সে আদার সিওপিডি পেশেন্টদের সাথে একটা গ্রুপ করবে, আদার সিওপিডি পেশেন্টদের সাথে, হ্যাঁ, সে একটা চলাফেরা করবে, নিজের ইমোশন শেয়ার করবে, এটাও তার একটা কোপিং স্ট্র্যাটেজি। তার মানে পালমোনারি রিহ্যাবিলিটেশনের আন্ডারে অনেকগুলি পয়েন্ট আছে, নিউট্রিশন থেকে শুরু করে এক্সারসাইজ, হ্যাঁ, সাইকোলজিক্যাল সাপোর্ট, ক্লাব করা, নিজেদের মধ্যে একটা সাপোর্টিং একটা এনভায়রনমেন্ট তৈরি করা, সবগুলো মিলিয়ে। আর তুমি যে বললা যে ভ্যাকসিনেশন, অ্যানুয়াল ভ্যাকসিনেশন কিসের? করোনা ভ্যাকসিনেশন প্রতি বছর একবার করে দিবে? না স্যার, সাথে ব্র্যাকেটে স্যার লিখে দিতে হবে স্যার ইনফ্লুয়েঞ্জা এন্ড নিউমোকক্কাল। অ্যানুয়ালি? নিউমোকক্কাল কি প্রতি বছর একবার দিবা? না, নিউমোকক্কাল স্যার হচ্ছে 3 ইয়ার্স, আর ইনফ্লুয়েঞ্জা স্যার ইয়ার। নিউমোকক্কাসে তোমার অনেক মানে কি বলা যায়, অনেক হিসাব নিকাশ আছে, সেদিকে আমরা যাচ্ছি না। তুমি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশনটাই আসলে মেইন, অ্যানুয়াল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন এন্ড নিউমোকক্কাল ভ্যাকসিনেশন লিখতে পারো, কিন্তু নিউমোকক্কাসে তুমি অ্যানুয়াল বা 3 ইয়ারলি 2 ইয়ারলি কিছু লিখতে যাবে না, কারণ নিউমোকক্কাসের আপার ম্যাক্সিমাম লিমিট আছে। আমরা নিউমো 13টা কতবার দিব? সারা জীবনে একবার 13, 23টা 3 বারের বেশি না, এবং 2টার মধ্যে ইন্টারভ্যাল কত, এটা আমরা কিছুদিন আগে ডিসকাস করেছিলাম, সেটা আজকের সেটা প্রাসঙ্গিক না। কিন্তু কখনোই অ্যানুয়াল নিউমোকক্কাল ভ্যাকসিনেশন লিখতে যাব না, অ্যানুয়াল ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন, ঠিক আছে? জি স্যার। আমরা কি ওই মেন্স ক্রাইটেরিয়া অফ এলটিইউটি জিজ্ঞেস করে ফেলছি না? জি স্যার, ওটা তো আলোচনা হয়ে গেল, আগেরটা পরে হয়ে গেছে। তো এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এইটাই তুমি একটু, আমরা আরেকটু রিলেভেন্ট আগের যে প্রশ্নটাতে যাই। এটা তো তোমার কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস। আচ্ছা, ট্রিটমেন্টে কোন 3টা বলেছে? আমি একটু ছিলাম না মাঝে। ট্রিটমেন্টে, হ্যাঁ, আবার বলো। জি ম্যাডাম, 1 নম্বর বলছে ম্যাডাম স্মোকিং সিজেশন, আর 2 নম্বর বলছে ম্যাডাম হচ্ছে ব্রঙ্কো ইনহেল কর্টিকোস্টেরয়েড প্লাস ব্রঙ্কোডাইলেটর, আর 3 নম্বর বলছে ম্যাডাম হচ্ছে অ্যানুয়াল
ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন। আচ্ছা, 4 এটা নাম্বার আমার মনে হয় যে 3 নম্বরে তুমি পালমোনারি রিহ্যাবিলিটেশন বলো, কারণ তার মধ্যে সবকিছু চলে আসে। আলটিমেটলি যদি ভ্যাকসিনেশনটাও অনেক সময় রিহ্যাবিলিটেশনের মধ্যে আমরা নিয়ে আসতে পারি, কারণ শুধু একটা ভ্যাকসিনেশন দেওয়া এটা সিওপিডি ট্রিটমেন্ট লাইনের মধ্যে একটা সিঙ্গেল লাইনে বলাটা কেমন? আপনার কি মনে হয় যে আমিনুল ভাই এটা বেশি যৌক্তিক মনে হয়? দুইটার মধ্যে রিহ্যাবিলিটেশন ডেফিনেটলি তোমার কি বলা যায় উপরে থাকবে। হ্যাঁ, তো সেটা তাহলে পালমোনারি রিহ্যাবিলিটেশনটা বললে সবকিছু চলে আসে এটার খাবার মধ্যে আসলে। তার এডুকেশন, এক্সারসাইজ, নিউট্রিশন, সাইকোলজিক্যাল কাউন্সিলিং সবই আসে ওর মধ্যে। তো হ্যাঁ, আর যদি 4টা আর হলে তাহলে ভ্যাকসিনেশনটা ডেফিনেটলি নিয়ে আসতে পারে। আর লং, ওটা কি লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটরটা বলা উচিত না এখানে? লাভা মানে লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, যার যেহেতু কার্বন ডাইঅক্সাইড রিটেনশন আছে তোমার এখানে, তাহলে সিওপিডির যে তোমরা গাইডলাইনের সেদিন সিএমই হলো তাই না, সেখানে কি দেখলা? এটা ব্রঙ্কোডাইলেটর বলাটাই কিন্তু আসলে মনে হয় যথাযথ না আর কি। লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর সেখানে কিন্তু দেখ মানে অ্যাকুট এক্সাজারবেশন ছাড়া শর্ট অ্যাক্টিং কিন্তু আমরা দিচ্ছি না। তুমি এ বি সি ডি যে 4টা গ্রুপ আছে সিওপিডির তাই না, ট্রিটমেন্ট পারপাজে যেখানে, সেখানে কিন্তু লাবালামা বলা হয়েছে সবসময় লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর। তো ওইটা মেনশন করাটা মনে হয় ভালো। হ্যাঁ, ইনহেলড লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর তুমি ব্র্যাকেটে লাবালামা লিখে দিলা, প্লাস ইনহেল কর্টিকোস্টেরয়েড বলতে পারো, সেটা না বললেও হয়। কিন্তু লাবালামাটা আসলে তোমার উল্লেখ করাটা জরুরি কিন্তু এখানে আসলে, তাই না? কারণ তোমার দেখতেছো এই পেশেন্টটার একটু হাইপোক্সিয়া আছে আর তোমার কার্বন ডাইঅক্সাইড রিটেনশন আছে। এই কার্বন ডাইঅক্সাইড রিটেনশনটা তুমি ব্রঙ্কাস ডাইলেট করেই তাকে ভালো করতে পারো তুমি। হ্যাঁ, লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর যদি দাও তুমি, লাভালামা দুইটাই দাও, তাইলে ব্রঙ্কাস ডাইলেট হবে, তার ভেন্টিলেশন ভালো হবে, তার কার্বন ডাইঅক্সাইড রিটেনশনটা কমে যাবে এখানে, আর হাইপোক্সিয়াটাও ইমপ্রুভ হবে। এজন্য তুমি ওভাবেই বললো যে লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর ব্র্যাকেটে লাভালামা লিখে প্লাস আইসিএস ইনহেল কর্টিকোস্টেরয়েড, এটা বলতে পারো। বুঝছো? মানে তার মানে এটা আমরা এখানে ট্রিপল ড্রাগ কম্বিনেশনটা দিব। হ্যাঁ, কম্বিনেশনটা দিতে পারো, এবং তুমি যদি এখানে ইনহেলড স্টেরয়েডটা নাও বলো তাতেও সমস্যা নাই। তুমি লং অ্যাক্টিং, তুমি এ বি সি পর্যন্ত তো তোমার শুধুমাত্র লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর দিয়েই হয়। এই পেশেন্টটা আমাদের এক্সাজারবেশন হিস্ট্রি জানা নাই বা তার সিমটম গ্রেডিং জানা নাই, সেগুলো যেহেতু জানা নাই তুমি আইসিএস না বললেও কোনো সমস্যা নাই, কিন্তু লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর তোমাকে এখানে বলতেই হবে। যেখানে একটা কার্বন ডাইঅক্সাইড রিটেনশনের পেশেন্ট, সেখানে লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর না দিলে তো তুমি এটা ওয়াশ আউট করতে পারবে না ব্রঙ্কোডাইলেটর না দিলে। হ্যাঁ, এখনকার আসলে মেইন স্টপ ট্রিটমেন্ট অফ সিওপিডি হলো তোমার লাভালামা, যে 2017 বোল্ড গাইডলাইন, আর সেটার আগে এবং পরে একটা রেডিক্যাল চেঞ্জ চলে আসছে সিওপিডি ম্যানেজমেন্টে। এখন ইভেন তোমার ডিতে না গেলে একদম খুব সিমটম বেশি, তারপরে এক্সাজারবেশনের রেট খুব বেশি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র স্টেরয়েডে যাই। কিন্তু এখানে যেহেতু তোমাকে কত এক্সাজারবেশন হয়, কতবার হয়েছে আমরা কোনো মেনশন করি নেই, স্টেরয়েড ইজ ওকে। তো তোমাদের মানে যেটা হ্যানা হাইলাইট করতে চাইছে আসলে যে সিওপিডি ম্যানেজমেন্টের এখনকার মেইন ফোকাস হলো লাভালামা। ইভেন কোনো প্রিভেন্টার, কোনো স্টেরয়েড, কোনো কিছু আসলে প্রয়োজন নাই আপ টু এ সার্টেন লিমিট পর্যন্ত। লাভা এন্ড লামা ইজ দা মেইন স্ট্রোক ট্রিটমেন্ট। এবং লাভা লামার মধ্যে তোমাকে যদি আবার বলে যে যদি আরো যে এটা তুমি ভাইভাতে তুমি পারলা যে এই দুইটার মধ্যে কোনটায় তোমার ফর প্রিভেনশন অফ এক্সাজারবেশনের রোল প্লে করে, তখন তোমাদের অ্যান্সার হবে লামা। লামা মানে লং অ্যাক্টিং মাস্কিনিক অ্যান্টাগনিস্ট, হ্যাঁ, যেটা আমরা যে টায়োট্রোপিয়াম হিসেবে দিচ্ছি, আর লাভা হলো লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট। তো এই ইন্ডিকেটর দিচ্ছি যেটা। আচ্ছা, আমরা তো কমনলি সেটি প্র্যাকটিস করতেছি তাই না, লাভা এবং লামা দুইটা কম্বিনেশন হয়তো আমরা দেই না, একটা দিয়ে শুরু করি, তারপরে পরীক্ষা লেখার সময় তুমি অবলিক দিয়ে দিয়ে সবগুলি মেনশন করে দিও। আমরা তাহলে এইটা ছিল তোমার আগের, যেটার উপর আমরা তো ডিসকাস করে ফেলছি। যে এখানে দেখো তার যে পিএইচ, এটা হলো যে অ্যালকালাইন পিএইচ, আর এই অ্যালকালাইন পিএইচ কে তোমার সাপোর্ট করেছে কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, বাইকার্বনেট কিন্তু সাপোর্ট করেনি। কারণ অ্যালকালাইন হলে তো অ্যালকালোসিসে তো বাইকার্বনেট আরো বাড়ার কথা। সুতরাং যেহেতু এই অ্যালকালোসিসকে
কার্বন ডাই অক্সাইড সাপোর্ট করেছে সেহেতু এটা রেসপিরেটরি অ্যালকালোসিস। তারপর ওই হিসাবেই তোমাকে যেতে হবে কম্পেনসেশনে। কি হলো এখানে কত কমলো কার্বন ডাই অক্সাইড? কার্বন ডাই অক্সাইড এখানে কমছে তোমার 40 থেকে 30, 10 কমে গেছে। তারপর সেটা একিউট নাকি ক্রনিক। একিউট হলে ওই যে 1425-এর 2 কমবে, 2 বাইকার্বনেট কমবে। ক্রনিক হলে তোমার 5 কমবে। ওইভাবে তোমাকে হিসাব করে নিতে হবে। তো যাই হোক, তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে এর মধ্যে করো, না হলে আমরা স্যারের কাছে চলে যাচ্ছি বা ফ্যাকাল্টিদের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, কোনো প্রশ্ন না থাকলে তাহলে তৌহিদ। স্যার অনেক কিছু ডিসকাশন হয়ে গেছে, যদিও প্র্যাকটিস করতে করতে এগুলো মনে থাকে না, প্র্যাকটিস না করলে অনেক সময় ক্যালকুলেশন করাটা কঠিনের পড়ে, কারণ এগুলো মুখস্থ থাকতে চায় না। তো আজকে একটা বিষয় হ্যাঁ সুন্দর অসপি প্রেজেন্ট করছে, যার ফলে এটা থেকে অনেক কিছু জানা গেল, সিওপিডি সম্পর্কেও কিছু জানা গেল। আশা করি সবাই অনেক উপকার পাবে। আর ফাইনাল স্যার কিছু বলবেন ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, তুমি কিছু আর বলবা? না, আর কিছু না, স্যার কমেন্ট হ্যাঁ, করুন। তাহলে স্যার সর্বশেষ বক্তব্য দিয়ে আমরা তারপর চলে যাব। স্যার, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের এই ডিসকাশন গুলো এই জন্য করা হয় যে বারবার করতে করতে শুনতে শুনতে যাতে এগুলো আমাদের জন্য ডায়াগনোসিস করা সহজ হয়। যদিও থিওরিটিক্যালি হচ্ছে, তোমরা এখন পেশেন্ট দেখতে পাচ্ছ না, তো এটাও কম না যে কিছু না হওয়ার চেয়ে এই প্র্যাকটিস গুলো আমাদের জন্য খুব জরুরি। আজকে মোটামুটি সবই ডিসকাশন হয়েছে। স্ক্রিনটা দাও, এটা তো ছিল না, যেটা ছিল ওটা দাও। হ্যাঁ, এই যে প্রথমে যেটা মেনশন অ্যাসিড বেস ডিসঅর্ডার, এখানে একটা টিপ তোমাদের শেখাই দেই। আমরা 7.35 থেকে 7.45 পর্যন্ত নরমাল রেঞ্জ ধরি, কিন্তু আমাদের হলো কত 7.4। তাইলে 7.4 থেকে যদি অ্যাসিডোসিসের দিকে নিচে চলে আসে, মানে ধরো 7.36 আছে, ডেফিনেটলি এটা অ্যাসিডোসিস, এবং যেহেতু কাছাকাছি চলে আসে এটা কারেক্টেড হয়ে গেছে। এটাই কিছু টিপস। ধরো যদি ওরকম থাকতো যে 7.43 থাকে, তাহলে আমরা ধরে নিতাম এটা অ্যালকালোসিস এবং এটা কারেকশন হয়ে চলে আসছে। তুমি কোনো হিসাব কিতাব ছাড়াই চেহারা দেখেই তুমি একটা করতে পারো, বাকি হিসাব কিতাব করে এটা মিলাই নেবে। এটা একটা টিপস। দ্বিতীয় হলো পিও2 ব্যাপারে আমিনুল স্যার সুন্দরভাবে বলছে যে 60 হলো আমাদের রেঞ্জ, 60 নিচে আসলে আমরা হাইপক্সিয়া ধরবো। পিসিও2 ব্যাপারে একই অবস্থা, যে আমরা 40 কে ধরবো, আমাদের রেঞ্জ থাকবে 35 থেকে 45। বাইকার্বনেটের ব্যাপারে একই ব্যাপার, আমরা 24 কে হিসাবের জন্য ধরবো, আমরা রেঞ্জ ধরবো সাধারণত 22 থেকে 26 ধরি, অনেক বই 27 লেখা আছে, 22 থেকে 26 পর্যন্ত আমরা এটা ধরি। আর ক্যালকুলেট কম্পেনসেশন আমিনুল স্যার সুন্দরভাবে শিখিয়ে দিয়েছে। এলটিওটি ইন্ডিকেশন গুলো তোমরা আলোচনা করছো, ট্রিটমেন্ট আউটলাইন আলোচনা হয়ে গেছে, তো আমার আর তেমন কিছু বলার নাই। কিন্তু ইম্পর্টেন্ট হলো তোমরা আইসিইউ তে বা কোনো পেশেন্টের কাছে এবিজি থাকলে লাইভ এবিজি গুলো দেখো, এগুলো তো বেশিরভাগই বানায় দেওয়া। লাইভ এবিজি গুলো দেখলে তোমরা আরো বুঝতে পারবে। আর এবিজির সঙ্গে সবসময় মনে রাখবা আমরা ইলেকট্রোলাইট করি। এটা এই জন্য করি যে এবিজি পড়ানোর সময় এগুলো বলছে যেগুলো যে আমাদের ইলেকট্রোলাইটটা এবিজির জন্য ইম্পর্টেন্ট হলো যে আমাদের অ্যাসিড বেসের কম্পেনসেশন গুলোর চেয়েও আমাদের যে অ্যাসিডোসিস বিভিন্ন টাইপের আছে, আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস করার জন্য যেগুলো অ্যানায়ন গ্যাপ বেশি আছে কিনা বা নরমাল অ্যানায়ন গ্যাপ আছে কিনা, এদিকে আমরা রোগ ডায়াগনোসিস করতে আমাদের জন্য সুবিধা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তাহলে সবাইকে ধন্যবাদ। তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করে ফেলি। তো এখানে আরেকটা জিনিস, যে এই যে রেসপিরেটরি অ্যাসিডোসিস বা যে কোনো অ্যাসিড বেস অ্যাবনরমালিটি, তোমরা কজগুলি কিন্তু মাথায় রাখবা। আমরা হয়তো কজ জিজ্ঞেস করিনি এখানে, যে যদি বলে যে এখানে কি কি কন্ডিশনে হতে পারে, তখন যাতে সিওপিডির বাইরেও যে এই কন্ডিশন হতে পারে না, সেটা কিন্তু তোমাকে জানতে হবে। সেটা তোমরা নিজেরা সলভ করে নিবা। এই যে মেটাবলিক অ্যাসিডোসিস, সেটা একুট হোক, ক্রনিক হোক, বা সবগুলির প্রতিটারই কয়েকটা করে কারণ তোমাদের একদম ইনস্ট্যান্ট মাথায় থাকতে হবে। ওদেরকে একটা হ্যান্ডআউট দিয়েছি, ওটার মধ্যে ওইগুলা লেখা আছে, ওটা একটু পড়ে নিলে ভালো হয়। হ্যাঁ, সেটা পড়ে নিতে হবে। তাহলে তোমাদের কোনো
প্রশ্ন না থাকলে আজকে আমরা এখানেই শেষ করছি। তো একটু একটা নোটিশ আছে যে কালকে আমাদের একটা সিএমই হবে, সময়টা পরে জানাবো। সেটা হলো যে জিনা অ্যাজমা গাইডলাইনের জাস্ট ম্যানেজমেন্ট অংশটুকু আমাদের ফেজের রেসিডেন্ট ডাক্তার মাসুদ কালকে প্রেজেন্ট করবে। তোমরা থাকবা, আমি সকালে তোমাদের সময়টা জানিয়ে দিব। তো থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।